দেখ, আজকে 9 দাগ থেকে করবো। শতকরার আজকে 9 দাগ থেকে কথা বলবি না কেউ, ঠিক আছে? তো আমাদের 1 থেকে শুরু করে 8 দাগ পর্যন্ত হয়ে গেছিল। আমরা আজকে এই ক্লাসে 9 দাগ পর্যন্ত করবো, 9 দাগ থেকে। তো 9 দাগের অঙ্কটা দেখ সবাই ভালো করে দেখবি। কি বলছে? বলছে যে কোশ্চেনটা আমাকে দেখতে দে। তৃষা মিলনদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। মিলন দাদা বইয়ের লেখা দামের উপর যথাক্রমে 10%, 5% ছাড় দিল। বইটির লেখা দাম 200 টাকা হলে মিলন দা তাকে কত টাকা ছাড় দিল? ঠিক আছে, আচ্ছা আমাদেরকে একটা কোশ্চেন দিয়েছে। সেই কোশ্চেনটা হচ্ছে যে একটা ভেবে একটা বই আছে, ঠিক আছে? সেই বইটাতে এবার তোকে বলছে যে এই বইটাতে তোকে বইটার দাম তোকে দিয়ে দিয়েছে 200 টাকা। এই বইটার দাম কত বলে দিয়েছে? 200 টাকা। তৃষা নামের একটি মেয়ে কি করছে? এই বইটাকে কিনছে। তো এই যে বইটাকে কিনছে, বইটা কেনার পরে ওকে এই বইটার উপরে দু ধরনের ছাড় দেওয়া হচ্ছে। প্রথমে দিচ্ছে 5% ছাড়, তারপরে দিচ্ছে 10% ছাড়। বলছে 5% আর 10% ছাড় দেওয়ার পর এই 200 টাকার বইটার দাম কত টাকা হচ্ছে সেটা তোর কাছে জানতে চেয়েছে। ক্লিয়ার হলো? তাহলে 200 টাকার পরে 200 টাকার উপরে 5% আর 10% যদি ছাড় দেওয়া হয়, তাহলে 200 টাকার উপরে এই দুই ধরনের ছাড় দেওয়ার পরে সেই দামটা কত টাকা হচ্ছে সেটা তোর কাছে জানতে চেয়েছে। তাহলে আমরা কি করব? আমরা প্রথমে লিখে নেব যে বইটির লিখিত মূল্য। বইটির লিখিত মূল্য, বইটির লিখিত মূল্য কত টাকা রে? 200 টাকা। ওকে, বইটির লিখিত মূল্য কত টাকা? 200 টাকা। তাহলে লিখিত মূল্য যদি 200 টাকা থাকে, তাহলে 200 টাকা লিখিত মূল্য দেওয়ার পরে বইটির উপরে মানে লিখিত মূল্যের উপরে লিখিত মূল্যের উপর কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 5% ও 10% ছাড় দেওয়ার পরে এখন বইটির মূল্য, এখন বইটির মূল্য। তো বলছে যে আমার কাছে বইটির মূল্য বের করার জন্য কি করব? প্রথমে হচ্ছে 200 টাকা। এই 200 টাকার উপরে ছাড় দেওয়া হলো। তাহলে প্রথমে কত ছাড় দেওয়া হলো? 5%। তো 5% যদি ছাড় হয়, তাহলে 5% ছাড়টা কিভাবে লিখে রে? কিভাবে 5% ছাড় লিখবো? 200 টাকার উপরে 5% ছাড় কি করে লিখবো? 200 ইন্টু 5/100। 200 ইন্টু 5/100 লিখতে পারিস, বা এইভাবে লিখতে পারিস 1 - 5/100। ওকে, একই ব্যাপার হলো। 1 - 5/100 মানে কি? আমি কত পার্সেন্ট ছাড় করলাম? 5%। সেম ভাবে আমি করলাম কি 1 - 10/100। ওকে, তাহলে 5/100 আর 10/100, তাহলে দু ধরনের ছাড় হয়ে গেল। এবার আমার বইটার দাম কিন্তু কত হবে? আমি এটা লিখছি 200 ইন্টু এটা কত হবে? 100 থেকে 5 বাদ দিলে কত হয়? 95/100 ইন্টু কত? 100 থেকে 10 বাদ দিলে 90/100। তাহলে আমি কি করলাম? দুটো শূন্য কেটে দিলাম। আমার এখানে কত হচ্ছে? আবার এখানে দেখ একটা শূন্য কেটে গেল। তারপরে আমরা কত দিয়ে করবো? 2 এর সঙ্গে 5 কে করলে 2 × 5 = 10। 5 এর সঙ্গে 95 কে করলে কত হবে? 5 কে কত বাড়ে? 5 × 5 = 19 বাড়ে। 19 এর সঙ্গে 9 কে গুণ করলে কত হয়? 9 × 9 = 81 আর 9 কে 9, 9 আর 8 কত হবে? 9 × 9 = 81 আর 9 আর 8 17, 171 টাকা। বুঝেছো উত্তর? তাহলে বইটির দামটা কত হলো ছাড় দেওয়ার পরে? 200 টাকার বইয়ের দাম ছিল, সেই জায়গায় ছাড় দেওয়ার পরে এখন বইটার দাম কত দাঁড়ালো? 171 টাকা। ছাড়টা বুঝতে পারলি কিভাবে হয়? যখন পরপর ছাড় বলে, মানে পরপর দুবার ছাড়। তাহলে পরপর দুবার ছাড় বললে আমরা কিভাবে করব? যখনই আমাদের পরপর দুবার ছাড় বলবে সেই সময় আমরা কি করব? এই সূত্রটা অ্যাপ্লাই করব। মোট টাকা ইন্টু 1 থেকে কত 5% কমলো, তাহলে 1 - 5/100 আর 1 থেকে 10/100। তাহলে আমি যদি আরো সহজ ভাবে করতে চাই অঙ্কটাকে, তাহলে ক্যালকুলেশনটা তোরা এইভাবে মনে রাখতে পারবি। কিভাবে বলতো? দেখ আমি করছি। ভেবে নে 200 টাকা হচ্ছে বইয়ের দাম। বলছে 5% ছাড় দিবে, তাহলে 200 টাকার উপরে ছাড় হলো। 5% মানে কত? 100 থেকে 5 টাকা কমে গেল, তাহলে কত টাকা থাকলো? 95 টাকা। 95 কত টাকা হলো? 100 টাকা। সেম ভাবে 10% ছাড় দিল, তাহলে 100 টাকা থেকে 10 টাকা কমে গেল, কত টাকা থাকলো? তাহলে 90/100।
100, তাহলে দুটা ছাড় হয়ে গেল। তাহলে এবার 5 আর 10 লেখার দরকার নাই, তাহলে কাটাকাটি করবো। তাহলে 100 কে কত বারে? 2 বারে। 0 0 কেটে গেল। 2 কে কত বারে? 5 বারে। 2 কে কত বারে? 5 বারে। এবার 5 কে কত বারে? 19 বারে। তা 19 কে 9 দিয়ে গুণ করলে কত? 171 টাকা। তখন আমরা 171 টাকা পাবো। এইভাবেও ক্যালকুলেশনটা করতে পারিস। বোঝা গেল? বুঝতে পেরেছিস অঙ্কটা? ভেরি গুড। আমরা তাহলে 9 দাগের অঙ্কটা আমাদের হয়ে গেল। তাহলে 9 দাগেরটা ক্লিয়ার হয়েছে সবার? সবাই ঢুকেছিস? কপি করেছিস সবাই? আচ্ছা, ঢুকে না, ভালো করে দেখে না সবাই। এবার হলো রে, টুকলি তোরা 95, এটা লিখ না, এটা লিখ 95/100, আর একটা আছে 90/100। কাটাকাটি কর। 100 কে 2 বারে কাট, 100 কে 200 কাট আগে। আবার একটা শূন্য কেটে দে, 90 আর 1 পিসের। এবার 2 কে 5 বারে কাট, 10 বারে 5। আবার 5 কে 19 দিয়ে কাট, 95 কাট 19 বারে। 5 কেও কাট, হ্যাঁ। এবার 19 কে 9 দিয়ে গুণ কর, তাহলে হয়ে গেল কত? 171। 19 × 9 = 171। ক্লিয়ার হয়েছে? আপনি বুঝতে পেরেছিস? অভি বুঝতে পেরেছিস? অভি তুই এদিকে চলে আয়, এদিকে, দেখতে পাচ্ছিস না। এবার আমরা করবো কি? 10 দাগেরটা দেখ, 10 দাগের অঙ্কটা দেখ। 10 দাগের অঙ্কটা ভালো করে দেখবি। কি বলেছে 10 দাগেরটা? বলছে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম। বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, ক্ষেত্রফল কতটা বাড়বে সেটা তোর কাছে চেয়েছে। তাহলে বর্গক্ষেত্রের বাহুকে বাড়ালে ক্ষেত্রফল কতটা বাড়বে তোর কাছে সেটাও চেয়েছে। খুবই একটা হালকা অঙ্ক। বলছে তোর কাছে একটা বর্গক্ষেত্র আছে, ভেবে নে তুই একটা বর্গক্ষেত্র আঁকলি বর্গক্ষেত্র। বলছে এই যে বর্গক্ষেত্রটা তোর কাছে আছে, প্রথমে বলছে বর্গক্ষেত্রের বাহুকে তোকে বাড়াতে বলেছে কত পার্সেন্ট? 10%। তার মানে আগে ছিল 10, সেখান থেকে 10% যদি বাড়ায়, তাহলে এখন যদি 10 থাকে, তাহলে সেটাকে ভেবে নে, এখন যদি 100 থাকে, তাহলে 10 যদি বাড়িয়ে দিই 10%, তাহলে কত টাকা হবে? মানে কত হবে দৈর্ঘ্যটা? 100। 100 থেকে 10 বাড়বে, তাহলে 100 থেকে যদি 10 বাড়ে তাহলে কত হবে? 110 হয়ে যাবে। তাহলে আগে যদি 100 থাকে বাহুর দৈর্ঘ্য, তোকে এখন বাহুর দৈর্ঘ্য কত করতে বলেছে? 110। তাহলে 100-র উপরে আমরা ক্ষেত্রফল বার করব, দেন 110-এর উপরে ক্ষেত্রফল বার করব। এটা থেকে এটা মাইনাস করব, যেটা পাবো সেটাকে আমরা ক্ষেত্রফলের শতকরা বার করব। কিভাবে দেখ, ভালো করে বুঝবি 10 দাগেরটা। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখছি ধরি বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 100 বলে দিয়েছে। মিটার ফিটার দিয়েছে কিছু? 100 একক। 100 একক। তাহলে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য তোকে দেওয়া থাকলো। এবার বর্গক্ষেত্রটির যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে আমরা কি করব? সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটাকে এবার আমরা কি করব? প্রথমে আগে ক্ষেত্রফল বার করব, কারণ ক্ষেত্রফলে পরিবর্তন হচ্ছে। কোশ্চেনে বলে দিয়েছে ক্ষেত্রফলে পরিবর্তন হচ্ছে। তাহলে ক্ষেত্রফলে যদি পরিবর্তন হয়, তাহলে তোকে প্রথমে আগে কি বার করতে হবে? ক্ষেত্রফল বার করতে হবে। আর ক্ষেত্রফল যদি না বার করিস, তাহলে তুই অঙ্কটা করতেই পারবি না। তাহলে বাহুর দৈর্ঘ্য তোর কাছে জানা রয়েছে। এখন তোর বাহুর দৈর্ঘ্য আগে অজানা ছিল, এখন তোর কাছে জানা। আমরা বাহুর দৈর্ঘ্য এক্সও ধরতে পারতাম, কিন্তু এক্স ধরবো না। কেন? কারণ এটা শতকরার চ্যাপ্টার। তাহলে আমাদেরকে এখানে যা ধরতে হবে তা কি ধরতে হবে? 100 ধরতে হবে। তাহলে আমরা বলছি যে বাহুর দৈর্ঘ্য তোর কাছে এখন জানা কত? 100 একক। এবার যদি আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে বার করি, তাহলে আমরা জানি যে একটা বর্গক্ষেত্রের 4টে বাহু সমান হয়। তাহলে বর্গক্ষেত্রের 4টে বাহুর দৈর্ঘ্য কত? 100 করে। আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি? বাহু গুণিত বাহু। তাহলে আমি যদি ক্ষেত্রফল বার করি, তাহলে আমার কাছে বাহু কত আছে? 100। তাহলে ক্ষেত্রফলটা কত হবে? 100 গুণিত 100। তাহলে আমাদের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো? ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফলটা হচ্ছে 100 গুণিত 100, কারণ বাহু কত আছে? 100। তাহলে 100 গুণিত 100 কিভাবে গুণ করবো? 1-এর সাথে 1 গুণ করলে 1, আর 4টা শূন্য পাশে বসে যাবে। তাহলে কি হলো? এত বর্গ একক হয়ে গেল। ক্ষেত্রফল বার করে নিলাম। এবার আমাদের কি করতে বলেছে? বাহুটাকে 10% বাড়াতে বলেছে। তাহলে আমরা লিখবো কি?
বাহুর দৈর্ঘ্য 10% বাড়ানো হলে 10% বাড়ানো হলে এখন এখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, আমার 100 ছিল বাহু, 10 বাড়িয়ে দিলাম, তাহলে কত হয়ে গেল? 100 ছিল, 10 বাড়িয়ে দিলাম, তাহলে কত হবে? 110 একক। ওকে, একটু ক্লিয়ার হয়েছে সবাই? বুঝতে পেরেছে? 100 ছিল, 10 বাড়িয়ে দিলাম, তাহলে কত হয়ে গেল? 110 একক। এবার তাহলে আমার আগে 100-র জন্য যদি ক্ষেত্রফল বার করে থাকি, এখন আমাকে 110-এর জন্য ক্ষেত্রফল বার করতে হবে। আগে 100 ছিল বলে আমি ক্ষেত্রফল 100 × 100 লিখেছি, এখন বাহুর দৈর্ঘ্য 110, তাহলে ক্ষেত্রফল কত হবে? 110 × 110। তাহলে লিখবো কি? এখন ক্ষেত্রফল কত হবে রে? 110 × 110 কত হবে? গুণ করলে 11-র সাথে 11 গুণ করলে 121 হয়। পাশে কি করে দেবো? দুটো শূন্য বসে দেবো, এত বর্গ একক। ক্লিয়ার হয়েছে? এতটুকু ক্লিয়ার সবার? সবাই বুঝতে পেরেছিস এতটুকু? ভেরি গুড। তাহলে এতটুকু যদি বুঝতে পেরে থাকিস, তাহলে তোরা এবার জিনিসটা ভাব। আমাদের ক্ষেত্রফল আগে ছিল 10,000, এখন ক্ষেত্রফল হয়ে দাঁড়ালো 12,100। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন হলো কি হলো না? আগে ক্ষেত্রফল ছিল 10,000, এখন ক্ষেত্রফল হয়ে দাঁড়ালো 12,100। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন হলো কি হলো না? তাহলে আমরা কি লিখবো এবার? ভাষাটা লিখবো ক্ষেত্রফল পরিবর্তন। এবার আমরা কি লিখবো? ক্ষেত্রফল পরিবর্তন। তাহলে কতটা পরিবর্তন হলো কি করে বের করবো রে? বড়টা থেকে ছোটটাকে কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। তাহলে 12,100 থেকে মাইনাস করবো 10,000, বাদ দিয়ে দিলাম, তাহলে কত হবে রে? 2100। তাহলে ক্ষেত্রফল পরিবর্তন কত হলো? 2100 বর্গ একক। এটুকু ক্লিয়ার হয়েছে সবার? এবার এই পরিবর্তনটা শতকরাতে কত সেটা তোকে বার করতে বলেছে। তাহলে আমরা পরিবর্তনটা বার করলাম, আমরা এবার শতকরা পরিবর্তন বার করব। তাহলে আমরা কি করব? ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন মানে 100%-এর উপরে কতটা হবে। বলছে আমরা তো নর্মালি বলতে পারছি 2100, তোকে যদি এখন বলা হলো 100-র মধ্যে তুই 70 পেয়েছিস একটা পরীক্ষাতে, তাহলে তোকে যদি বলা হলো তুই তো কত পেয়েছিস সেটা তোর কাছে জানা, কিন্তু তোকে যদি বলি কত পার্সেন্ট পেয়েছিস, তুই কি বলবি? কত পার্সেন্ট পেয়েছিস? 100-র মধ্যে 100-র মধ্যে 70 পেয়েছিস, তাহলে কত পার্সেন্ট পেলি? 70%। কি করে বললি? 100%-এর মধ্যে বের করলি তবেই না বললি। তেমন তোকে কি করতে হবে? এখানে পরিবর্তনটা তোর কাছে জানা, কত? 2100। তাহলে তোকে কি বের করতে হবে? শতকরা কত পরিবর্তন হচ্ছে, তার মানে কার মধ্যে বের করতে হবে? 100-র মধ্যে। চল 100-র মধ্যে যদি বের করি, তাহলে আমরা কি করব? চল, অতএব কি লিখবো? শতকরা ক্ষেত্রফলের পরিবর্তন। তাহলে শতকরা পরিবর্তন কি করে বের করে রে? আমাদের পরিবর্তনটা হয়েছে 2100, কার উপর পরিবর্তনটা হয়েছে রে? 2100-র পরিবর্তনটা কার উপর হয়েছে? প্রথমে যেটা ছিল ক্ষেত্রফল তার উপরে। প্রথমে ক্ষেত্রফল কত ছিল? 10,000। তাহলে 10,000-এর উপরে পরিবর্তনটা হয়েছে তোর, ইন্টু কত পার্সেন্ট? 100%। বোঝা গেল? বাইরে কি দিব? পার্সেন্টের চিহ্ন দিব। শূন্য শূন্য কাটলো, আরেকটা শূন্য কাটলো, এই শূন্যটা কাটলো, এই শূন্যটা কাটলো, কত পার্সেন্ট বেরোলো? 21%। তাহলে অ্যান্সার কত হলো? 21%। বোঝা গেল? অঙ্কটা ক্লিয়ার হয়েছে সবার? সবাই বুঝতে পেরেছিস তো? একদম সহজ একটা অঙ্ক, খালি একটা বোঝার শক্তিটা তোদের মধ্যে আনতে হবে। বুঝতে পেরেছিস? জুলি বুঝতে পেরেছিস? তুই রে অপর্ণা বুঝতে পেরেছিস তো? ওখানে না দেখতে বলে এখানে দেখবি, এই স্ক্রিনটাতে। ওকে, আফরিদি বুঝতে পেরেছিস? টুকেছিস অঙ্কটা? অভি টুকেছিস ভাই? আচ্ছা, ভেরি গুড। তাহলে 10 দাগেরটা যদি হয়ে থাকে, তাহলে আমরা এবার 11 দাগেরটাতে স্টার্ট করবো। এবার 11 দাগ, চল কাটি এটা। চল 11 দাগ, 11 দাগের অঙ্কটা এবার দেখ। জুনাইদ যদি না টুকে থাকিস দেখে নে। আফরিদি 11 দাগের অঙ্কটা দেখ কি বলেছে। বলছে সময় মতো বিদ্যুতের বিল জমা না দিলে 15% ছাড় পাওয়া যায়। মানে সময় মতো বিদ্যুতের বিল যদি জমা দেওয়া হয়, তাহলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা
54 টাকা ছাড় পেলেন, তো বিদ্যুতের বিলের পরিমাণ কত ছিল, এটা তোকে বের করতে হবে। তাহলে কোশ্চিনটা বলেছে কি সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15%, আগে ভাষাটা লিখে নি, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়, 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়, এটুকু ক্লিয়ার হয়েছে? এই লাইনটা বই থেকে লিখেছি আমি। তারপরে কি বলেছে রে, অর্থাৎ 100 টাকা বিদ্যুতের 100 টাকা বিদ্যুতের বিল হলে 100 টাকা বিদ্যুতের বিল হলে ছাড় ক টাকা পাচ্ছি, তাহলে 15 টাকা ছাড় পাওয়া যাচ্ছে, 15 টাকা ছাড় পাওয়া যায়। তাহলে 100 টাকা দাম হলে ছাড় ক টাকা পাওয়া যায়, 15 টাকা ছাড় পাওয়া যায়। ভেরি গুড। তারপরে কি বলেছে, তাহলে আমাকে এখানে বার করতে হবে, সুতরাং 15 টাকা ছাড় হলে বিদ্যুতের বিলের পরিমাণ কত টাকা রে, 100 টাকা। তাহলে আমরা যখন বিদ্যুতের বিলের পরিমাণ 100 টাকা থাকছে, তখন আমরা ছাড় ক টাকা পাচ্ছি, 15 টাকা। দাঁড়া, তাহলে 100 টাকা যদি, সুতরাং 15 টাকা ছাড় দিলে বিদ্যুতের বিলের পরিমাণ ক টাকা হলো রে, 100 টাকা। তাহলে 1 টাকা ছাড় হলে বিদ্যুতের বিলের পরিমাণ কত হবে, 100/15 টাকা, 100/15 টাকা। আর আমাকে ক টাকার করতে বলেছে, 54 টাকার। তাহলে আমি কি লিখবো, 54 টাকা ছাড় হলে বিদ্যুতের বিলের পরিমাণ 100, এখানে করি বেশি বেটার হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছিস না, না দেখতে পাওয়ার কি আছে, এটা করে নি তারপরে। 54 টাকা ছাড় হলে বিদ্যুতের বিলের পরিমাণ কত হবে, 100 গুণিত 54/15, 100 গুণিত 54/15। তাহলে কাটাকাটি কর, 5 3 15, সরি 5 3 করবো, আচ্ছা 5 3 15, 5 20, 100। 3 কে কতবারে কাটবে রে, 3 1 কে 3, 3 8 24, 18 3 54, 18 আর 20 গুণ করলে কত হবে, 360। তাহলে আমাদের প্রশ্নের উত্তর বেরিয়ে গেল। তাহলে 54 টাকা যদি ছাড় দেওয়া হয়, তখন বিদ্যুতের বিলের পরিমাণ কত টাকা থাকবে, 360 টাকা থাকবে। ক্লিয়ার? বুঝতে পেরেছিস সবাই? অঙ্কটা ক্লিয়ার হয়েছে? এই মনশ্রী বলছি, বর্ষা দাঁড়াতো, ও সুইচটা বন্ধ করে দাও তো, ও সুইচটা, ঠিক আছে বস। হলো, এটা অঙ্কটা ঢুকেছিস সবাই? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, দেখ মামুনি টুকলি ঢুকেছিস? আচ্ছা জুনায়েদ, তুই তো টুকছিস না, তাহলে গল্প করছিস। আপনি দীপ করছে, তাও তুই ওর সঙ্গে গল্প করে ওকে মাতাচ্ছিস, আমি দেখছি। তখন তুই ইশারা করছিস, এটা করছিস ওটা করছিস, কেন? তোর কেন লেট হচ্ছে, তো কাছে বসে অঙ্ক টুকতে পারছিস না? উপরের লাইট যদি বোর্ডে লেখা যায়, তো এখানে দেখ না, তো এটা স্ক্রিনে তো বোঝা যাচ্ছে না। বোঝা গেল টুকলি সবাই? আচ্ছা দেখ, এবার 12 দাগেরটা,
এবার ঠিক আছে, এবার কালিটা ঠিক আছে। হ্যাঁ তুই ব্যাক সাইডে বসেছিস তাই জন্য, তো বোর্ডে তো পড়বেই লাইটটা, বোর্ডের স্ক্রিন তো অন্ধকার আছে না, কি করে তাহলে লাইট দেখাবে না? ওখানে ওই স্ক্রিনটাতে দেখ ভালো করে বোঝা যাচ্ছে, ওখানে কিছু হবে না। ঠিক আছে দেখ, এই চুপ, কথা বলবি না। এবার 12 দাগেরটা বলছে চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহার শতকরা কত কম করতে হবে হিসাব করে লিখি। বলছে চিনির মূল্য 20% বেড়ে গেছে, বলছে আগে চিনির মূল্য যত টাকা ছিল সেখান থেকে চিনির মূল্য 20% বেড়ে গেছে। মানে আগে যদি 100 টাকা থাকে তাহলে 20% বেড়ে যাওয়ার পরে সেটা দাম হয়ে দাঁড়িয়েছে কত? 120 টাকা। বলছে মাসে আমাকে এবার চিনির মূল্য কি যখন বেড়ে গেল, তাহলে মাসে আমরা চিনি কিনার যে ব্যাপারটা সেটাকে অপরিবর্তিত রাখবো, যে আমরা একটা পরিমাণ মতোই চিনি কিনবো, তার বেশি কিনবো না, কারণ আমাকে খরচা কমাতে হবে। আর চিনির মূল্য যদি বেড়ে যায় তাহলে আমাদেরকে কি বেশি বেশি করে চিনি কিনতে হতো, কিন্তু আমরা বেশি বেশি করে চিনি কিনতে পারবো না। কারণ কেন 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 পারবো না? কারণ চিনির মূল্য আমাদের কি হয়েছে? বেড়ে গেছে। তাহলে আমাকে বলছে যে যদি আমরা খরচটাকে সেম রাখতে চাই তাহলে আমাকে কতটা পরিবর্তন করতে হবে। এই যে চিনির মূল্যটা বেড়ে যাওয়ার ফলে যদি আমরা প্রত্যেক মাসে খরচটাকে সেম রাখতে চাই তাহলে আমাদেরকে কি পরিবর্তন করতে হবে শতকরা, তাই না? কি মূল্যটার পরিবর্তন করতে হবে। তো চল লিখ, এটা কি বলেছে কোশ্চিনে, চল লিখ। ধরি ভাষাটা কি লিখবি? পূর্বে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত। তাহলে পূর্বে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত, পূর্বে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত। তাহলে পূর্বে কি হতো? 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত। এবার দেখ, এবার চিনির মূল্য 20% বেড়ে যাওয়ায় চিনির মূল্য 20% বেড়ে যাওয়ায় কি বলেছে ভাষাটা? এখন 120 টাকায় 100 একক চিনি পাওয়া যায়। 100 একক চিনি পাওয়া যায়। কত টাকায় পাওয়া যায়? 100 একক চিনি পাওয়া যায়। তাহলে চিনির মূল্য 20 টাকা বেড়ে গেছে। তাহলে তাহলে 120 টাকায় পাওয়া যায় 100 একক চিনি। 100 একক চিনি, তাহলে 1 টাকায় পাওয়া যায় কত রে? 100/120 একক চিনি। ক্লিয়ার? তাহলে আমাকে কি করতে হবে? 100 টাকায় কত পাওয়া যায়? তাহলে 100 ইন্টু 100/120। তাহলে কাটাকাটি কর, এটা 0 0 কেটে গেল, 2 6 12, 2 5 10, আর যাবে কাটাকাটি 500 কত? 500/6 হলো। তাহলে 500/6 কাটাকাটি করে নে, বেশ সহজ হবে। 2 3 6, 2 দিয়ে 4, 250। আচ্ছা, এবার তো ভাগ কর। তাহলে আমি কি পেলাম এখানে? দেখ এবার কি পেলাম? কত পেলাম? 250/3। তাহলে এবার প্রশ্ন আমাদেরকে করতে কি বলেছে? বলছে চিনির মাসিক ব্যবহার শতকরা কত কম করতে হবে। অতএব চিনির মাসিক ব্যবহার, এটা বেরোলো কত? 250/3। 250/3 বেরোলো। অতএব চিনির মাসিক, কি বলেছে ভাষাটা? চিনির মাসিক ব্যবহার, চিনির মাসিক ব্যবহার শতকরা কম করতে হবে। শতকরা কম বলেছে না রে? তাহলে শতকরা যদি কম বলে তাহলে শতকরা কম হলে কত হয় রে? 100 থেকে মাইনাস করে দেবো কাকে? 250/3 কে। 100 থেকে মাইনাস করে দেবো 250/3 কে। তাহলে এটাকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে আমাদের কত হবে এটা বিশ্লেষণ করলে?
100-র সঙ্গে 3 গুণ করলে কত হয়? 300। 300 থেকে 250-কে বাদ দিয়ে দিব, বাই কত? 3। তো 300 থেকে 250 বাদ দিলে কত হয়? 50/3 হয়ে গেল। একে এবার ভাগ করব 16/2/3%। তাহলে শতকরা চিনির ব্যবহার কম করতে হবে কত? 16/2/3%। ক্লিয়ার হয়েছে অঙ্কটা? বুঝতে পেরেছিস? কিছুই নাই, একই টাইপের অঙ্ক। আমাদের 100 টাকায় 100 একক চিনি পাওয়া যায়, 20% বেড়ে গেল, তাহলে 100 টাকা কি আর থাকলো? তাহলে সেটা হয়ে গেল কত টাকা? 120 টাকা। তাহলে আগে 100 টাকায় 100 একক পাওয়া যেত, এখন 120 টাকায় পাওয়া যায় কত? 100 একক। 1 টাকায় কত পাওয়া যায়? 100/120। 100 টাকায় কত পাওয়া যায়? তাহলে করে আমি ক্যালকুলেশন করলাম, 250/3 বেরোলো। এবার শতকরা কত কম করতে হবে? তাহলে কি করব? 100 থেকে বাদ করে দেবো। বাদ করে দেখলাম কত হলো? 50/3, মানে কত? 16.2/3%। তাহলে শতকরা আমাকে এত পার্সেন্ট কমাতে হবে। ক্লিয়ার হয়েছে অঙ্কটা? সবাই বুঝতে পেরেছিস? দেখ এবার আমাদের কত দাগ করব? 13, তাই না? 13 দাগ। 13 দাগের অঙ্কটা কি বলেছে? কথা বলবি না, চুপচাপ থাক। বলছে জলে জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। এবার এই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে? আচ্ছা, বলছে যখন জলে জমে বরফ হচ্ছে তখন আয়তনটা বৃদ্ধি পাচ্ছে। এবার তোকে বললো যখন গলে জল হয়ে গেল তাহলে কতটা হ্রাস পেল। সেম কি হবে না আলাদা হবে সেটা আমরা দেখে নেব। চল তাহলে প্রথমে লিখে দেব, ধরি জলের আয়তন, ধরি জলের আয়তন 100 ঘন একক। 100 ঘন একক, এটা হচ্ছে জলের আয়তন। এবার আমাদের জল জমে বৃদ্ধি পেলে বরফের আয়তন কতটা বৃদ্ধি পায়? এবার জল জমে বরফ হলে আয়তন বৃদ্ধি পায় কতটা রে? আয়তন কতটা বৃদ্ধি পায়? 10% বৃদ্ধি পায়। আয়তন কতটা বৃদ্ধি পায়? 10% বৃদ্ধি পায়। জল জমে বরফ হলে আয়তনটা কতটা বৃদ্ধি পাচ্ছে? 10% বৃদ্ধি পায়। তাহলে এবার আমরা দেখবো কি 10% যদি বৃদ্ধি পায় তাহলে এবার সুতরাং কি বলেছে কোশ্চিনে? 100 ঘন একক বরফ, 100 ঘন একক জল জমে বরফ হলে 100 ঘন একক আছে আমাদের, বরফটা কত? বরফটা আছে কত? 100 ঘন একক। এবার 100 ঘন একক জলটা জমে বরফ যদি হয়, বরফ হলে আয়তন বৃদ্ধি পেয়ে হবে কতটা হবে রে? আয়তন বৃদ্ধি পেয়ে 10 বেড়েছে না, 10% বাড়াচ্ছি। তাহলে 100 থেকে 10% বাড়লে কত হবে? 10 বেড়ে গেল, তাহলে কত হয়ে গেল? 110 ঘন একক। এটাও ক্লিয়ার হয়েছে সবার? 110 ঘন একক। তাহলে আমাদের আগে বরফটা ছিল 100 ঘন একক, 10% যখন বাড়িয়ে দিলাম তাহলে ওর আয়তনের পরিবর্তন হলো, তাহলে সেটা হয়ে গেল 110 ঘন একক। ক্লিয়ার? এবার কি বলেছে দেখ, এটুকু হয়ে গেল সবার? আচ্ছা, এবার কি বলেছে কোশ্চিনে? তাহলে এবার বলেছে 100, তাহলে আমাদের প্রশ্নটা কি লিখবো? 110 ঘন একক, 110 ঘন এখান থেকে লিখছে, দাঁড়া এখান থেকে লিখছি। কি বলছে? 110 ঘন একক বরফের আয়তন হলে 110 ঘন একক বরফের আয়তন হলে জলের আয়তনটা কত রে? জলের আয়তনটা তখন কত রে? 100 ঘন একক। বলছে যখন 110 ঘন একক বরফের আয়তন তখন জলের আয়তনটা থাকছে কত? 100। তাহলে 1 ঘন একক যখন বরফের আয়তন
হলে জলের আয়তন কত হবে? 100/110। এটুকু ক্লিয়ার হয়েছে? এবার আমাকে 100 ঘন এককে বার করতে হবে। কত হবে? 100 ইন্টু 100/110 ঘন একক। বেরিয়ে গেল। তাহলে এখানে এটাকে ক্যালকুলেশন করি, কত হবে? ক্যালকুলেশন করলে একটা শূন্য কেটে দে, আর এখানে কি লিখে দে? 100। তাহলে 1000/11 এত ঘন। এটুকু ক্লিয়ার? 1000 ঘন একক, 1000/11 ঘন একক। এটুকু ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছিস সবাই? এতটুকু ক্লিয়ার? এবার আমাকে বলেছে বরফের আয়তনটা, এবার যদি জলটা বরফটা গলে যায় তাহলে শতকরা আয়তনটা কত কমবে? তাহলে 100 থেকে বাদ দিলে হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো এবার ভাষাটা? যদি বরফ গলে জল হয় তাহলে আয়তন শতকরা হ্রাস পাবে। তাহলে কি লিখবো ভাষাটা? দেখ ভাষাটা দেখ কি লিখবো। এবার বরফ গলে জল হলে, বরফ গলে জল হলে আয়তন শতকরা হ্রাস পাবে। আয়তন শতকরা হ্রাস পাবে। কতটা হ্রাস পাবে আয়তন? কি করব? 100 থেকে মাইনাস করব 1000/11 কে। ওকে, 100 থেকে মাইনাস করব 1000/11। তাহলে কত হবে? 1100 বাই, এটা বিয়োগ করলে কত হবে? 1100/11, কারণ 11-র সাথে এটা গুণ করলে 1100। 1100 মাইনাস এখানে কত? 1000 আছে। এবার 1100 থেকে 1000 কে বাদ দিলে কত হয় রে? 100/11। তাহলে 100/11 মানে কত? কত হবে? 100/11 মানে 9.1/11 এত পার্সেন্ট। 9.1/11%। ক্লিয়ার হয়েছে এতটুকু? সবাই বুঝতে পেরেছিস? 9.1/11%। মিলেছে? আশা করি মিলে যাওয়ার কথা। তোর হয়ে গেল 14 দাগ? আচ্ছা, এরপর ঠিক আছে, অঙ্কটা টুকেছিস সবাই? বুঝতে পেরেছিস? একই টাইপের 3টা অঙ্ক করালাম। আচ্ছা, এবার আমরা করব 14 দাগের অঙ্কটা। চল, সবাই কপি করেছিস? যদি না করে থাকিস পাশের জন্য দেখে নে। তুই টুকেছিস অভি? এবার 14 দাগের অঙ্কটা দেখ কি বলেছে। 14 দাগেরটা দেখ, বলছে উৎপল বাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পায়। খুব ভালো কথা। এবার বলছে কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়ে যায়। বলছে ফলন যদি বেড়ে যায় তাহলে চাষের খরচটাও আমাদের বেড়ে গেছে। খুব ভালো কথা। আগে উৎপল বাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন করতো। এখন জমিতে অধিক ফলন ব্যবহার করার পরে কত পরিমাণ তার আয়টা বাড়বে, মানে তার আয়টা কত বাড়বে? কোশ্চিনটা ভালো করে বুঝবি। বলছে উৎপল বাবু বলে একজন লোক আছেন, তিনি অধিক ফলনশীল বীজ ব্যবহার করে, মানে যাতে বেশি করে ফল হতে পারে, মানে বেশি করে যাতে চাষবাসের ক্ষেত্রে বেশি ফলন হয়, সেই জন্য অধিক ফলনশীল কি ব্যবহার করে? বীজ ব্যবহার করে। বললো ফলনটা ওর 55% বেড়ে গেল। তাহলে ফলন 55% বেড়ে যাওয়ার পরে এবার কি হয়েছে? তার জন্য খরচ, চাষের খরচ 40%। বলছে আমি যে ফলনটা বাড়িয়ে দিয়েছি, তো চাষের খরচটাও আমাদের কি বেড়েছে? বেড়েছে। চাষের খরচ যদি না বাড়ে তাহলে ফলন কি করে বাড়বে? চাষের খরচও বেড়ে গেছে। এবার বলছে আগে উৎপল বাবু কি করতো? তার জমিতে 1200 টাকা করে খরচ করতো আর 3000 টাকা করে ফলন পেত। 3000 টাকা, 1200 টাকা খরচা করলো, 3000 টাকার ফলন পেল। এখন জমিতে অধিক ফলনশীল বীজ ব্যবহার করার ফলে তার আয়টা কত বাড়লো সেটা তোর কাছে চেয়েছে। ভাতা ডালি চললি। উৎপল বাবু কি বলেছে? অধিক ফলনশীল বীজ ব্যবহার করে, আমার সাথে সাথে লিখবি তোরা, বীজ ব্যবহার করায় চাষের খরচ কত পার্সেন্ট বেড়েছে রে? 40% বেড়েছে। তাহলে আগে ছিল 100, এখন হয়ে গেল কত? 140। অতএব পূর্বে চাষের খরচ
কত ছিল? পূর্বে চাষের খরচ কত ছিল রে? 1200 টাকা। আগে 1200 টাকা ছিল না, কোশ্চেনে তো লেখা আছে। তাহলে এখন চাষের খরচ কি হবে? 1200-র উপরে 40% বাড়বে। এখন চাষের খরচ কত টাকা বাড়বে? কার উপর বাড়বে? 1200 প্লাস 1200 এর 40/100, 0 0 কেটে গেল। তাহলে কত হবে? 1200 প্লাস 12 4 48, তাহলে কত হয়ে গেল? 1680 টাকা। তাহলে এখন চাষের খরচ কত হয়ে গেল? 40% বেড়ে 1200 টাকা ছিল, সেখান থেকে 40% বেড়ে কত টাকা হয়ে গেল? 1680 টাকা। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার এতটি সবাই লিখেছিস? আচ্ছা, নেক্সট। এবার দেখ, এবার কি বলেছে? এবার বলেছে উৎপল বাবু অধিক ফলনশীল বীজ ব্যবহার করায় ধানের ফলন কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে রে? 55% বৃদ্ধি পেয়েছে। ধানের ফলন কত পেয়েছে? 55% বৃদ্ধি পেয়েছে। এটুকু ক্লিয়ার হয়েছে সবার? তাহলে ধানের ফলনটা 55% বেড়েছে। আচ্ছা, পূর্বে ধানের ফলন কত ছিল? পূর্বে ধানের ফলন কত ছিল? 3000 টাকা, তাই তো? এখান থেকে বেড়েছে 55%। অতএব এখন ধানের ফলন, একই জিনিস আগেরটাতে যা করলাম এখনই, এখন ধানের ফলন কি করব? ক্যালকুলেশন করব। কত হবে রে? 3000 প্লাস 3000-এর 55/100, 0 0 কেটে গেল। তাহলে 3000 বসে গেল, 5 3 15, 5 3 সরি 5 3 15, 5 3 15 1 16, একটা শূন্য বসে গেল। তাহলে কত হলো এটা? 4650 টাকা। 4650। তাহলে আগে ধানের ফলন ছিল 3000 টাকা, এখন ধানের ফলন কত? 4650 টাকা। ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছিস? তুই বুঝতে পেরেছিস মনশ্রী? এবার কোশ্চেনে কি বলেছে? আচ্ছা, এবার দেখ, এবার হচ্ছে কোশ্চেনে বলেছে আইটা আমাদেরকে বের করতে হবে। তাহলে পূর্বে উৎপল বাবুর আয়টা কত ছিল? 3000 টাকা ছিল ফলন, সেখান থেকে বাদ হবে যত চাষের খরচ। ফলন থেকে খরচ যদি বাদ হয় তাহলে পড়ে থাকবে কি? আয়টা, মানে সঞ্চয় থেকে খরচটা বাদ, তাহলে কি পড়ে থাকলো? আয় পড়ে থাকলো। তাহলে ফলন থেকে আয়টা বাদ দিব। তো আগে 3000 যদি ফলন থাকে, তাহলে আয় সঞ্চয় এটা খরচটা কত ছিল? 1200 টাকা, তাই তো? তাহলে 3000 থেকে 1200 বাদ দিলে কত টাকা হয়? 1800 টাকা। এটা হচ্ছে পূর্বে। তাহলে এখন উৎপল বাবুর আয় কত? এখন যেটা নতুন পেলাম সেটা নিব। এখন উৎপল বাবুর আয় কত? এখন হচ্ছে, আগে কত ছিল? 4000। এবার এখন কত? 4650। সেখান থেকে মাইনাস করবো কত রে? 1680। কত হবে? 0 7, কত হয়েছে? 2970 না? 2970 টাকা। এতটা ক্লিয়ার হয়েছে? তাহলে পূর্বে উৎপল বাবুর আয় বের করে নিলাম, এখন উৎপল বাবুর আয় বের করে নিলাম। এবার কি করব? দেখ, এবার দেখ, তাহলে আয়টা কত বৃদ্ধি পেয়েছে এটা চেয়েছে। অতএব আয় বৃদ্ধি
পেলো, তাহলে আয় বৃদ্ধি পেলো কত টাকা হবে রে? নতুনটা থেকে পুরানোটা বাদ দিয়ে দিব, তাহলে নতুন আয় কত? 2970, সেখান থেকে বাদ করব কত? 1800, তাহলে কত হচ্ছে রে? 0711, 1170 টাকা। এটাই হলো আমাদের অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? 1170 টাকা। বুঝতে পেরেছিস? অঙ্কটা বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে? কিচ্ছু নাই অঙ্কটাতে। প্রথমে আমরা আগে চাষের খরচের উপরে ক্যালকুলেশন করলাম, তারপর ফলনের উপরে ক্যালকুলেশন করলাম। ফলন থেকে নতুন খরচ বাদ দিয়ে আয় পেলাম। আয় কত বাড়লো? পুরনো আয় বের করলাম, নতুন আয় বের করলাম। পুরনো আয় থেকে নতুন আয় থেকে পুরনো আয়কে বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের কি হলো? বৃদ্ধিটা পেয়ে গেল। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছিস অঙ্কটা? সবার ক্লিয়ার হয়েছে? কত দাগ হলো এটা? 14 দাগ। এবার 15 দাগেরটা। আচ্ছা, হলো এটা? কপি করেছিস সবাই? আচ্ছা, 15 দাগেরটা দেখ কি বলছে। 15 দাগেরটা ভালো করে দেখবি। একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং বিজয় প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট দিয়েছেন, নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন? আচ্ছা, খুব হালকা বলছে ভোট কি হয়েছে, কোশ্চেনটা বুঝবি। ভোটারদের 80%, মানে টোটাল যে ভোটার আছে তাদের, মানে টোটাল ভোটার যদি 100 জন থাকে, তার মধ্যে 80 জন কি করেছে? ভোট দিয়েছে। এবার বলছে বিজয় প্রার্থী প্রদত্ত ভোটের 65, মানে যে জিতেছে সে টোটাল 65টা ভোট পেয়েছে, যে জিতেছে। তিনি মোট ভোটের শতকরা কত পেয়েছেন? তিনি মোট ভোটের কত পেয়েছেন? মোট ভোট কতটা আছে? 80টা। 80%, ওর মধ্যে তোকে 65টা কত বের করতে হবে। তাহলে আমরা প্রথমে আগে কি লিখবো? ধরি, ভাষাটা কি বলেছে দেখ দেখ ধরি মোট ভোটার 100 জন। তাহলে মোট ভোটার বেরিয়ে গেল। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের কত পেয়েছে রে? 65% পেয়েছে। প্রদত্ত ভোটের কত পার্সেন্ট পেয়েছে? 65% পেয়েছে। এবার অতএব বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন কতটা? বিজয়ী প্রার্থী কতটা ভোট পেয়েছে? তাহলে মোট ভোটার কতটা ভোট আছে রে? 80% ভোট দিয়েছে। তাহলে 80%-এর মধ্যে যদি আমি বের করতে চাই, তাহলে কত হবে? 80 ইন্টু কত পার্সেন্ট? 65। তাহলে 65 বাই কত হবে? 100। কাটাকাটি কর, 0 0 কাটলো, 5 13 65, 5 2 10, 2 4 8, 13 4 52। তাহলে 100 জনের মধ্যে টোটাল কতজন ভোট দিয়েছে? 52 জন। অতএব 100 জনের মধ্যে ভোট দিয়েছেন কতজন? 52 জন। 100 জনের মধ্যে মোট ভোট দিয়েছেন 52 জন। ক্লিয়ার হয়েছে অ্যান্সারটা? বুঝতে পেরেছিস? 15 দাগ। 15 পর্যন্ত বুঝতে পারলি সবাই? ক্লিয়ার হয়েছে অঙ্কগুলো? আচ্ছা, তাহলে এর আর 5টা অঙ্ক বেঁচে থাকলো। এই 5টা অঙ্কটা আমরা এর পরের দিন করবো, ঠিক আছে? বুঝতে পারলি সবাই? হ্যাঁ, এই 5টা অঙ্ক আমরা পরের দিন করবো।